সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি ভালো আছো। মহামারী করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ থাকায় চকরিয়া সরকারি কলেজ ছাত্রছাত্রীদের সুবিধার্থে সরকারের নির্দেশে অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সেই হিসেবে আমি সরোয়ার কামাল, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চকরিয়া সরকারি কলেজ, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র থেকে ক্লাস নেওয়ার জন্য মনস্থ করেছি। আজকে আমি দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে আলোচনা করতেছি। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে কি সংবিধান। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধানকে দর্পণের সাথে তুলনা করা হয়েছে। দর্পণ মানে আয়না। আয়নাতে যেমন নিজের প্রতিচ্ছবি দেখা যায়, ঠিক তেমনি সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে জানা যায়। আবার অনেকে সংবিধানকে রাডারের সাথে তুলনা করেছেন। রাডার হচ্ছে কি? জাহাজের পরিচালক। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল বলেছেন, সংবিধান সম্পর্কে তিনি বলেছেন, The Constitution is a way of life the state has chosen for itself. সংবিধান হচ্ছে এমন একটি জীবন পদ্ধতি যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। একটি রাষ্ট্র স্বাধীন হওয়ার পরপর প্রথম ও প্রধান কাজ হচ্ছে রাষ্ট্রের জন্য একটি সংবিধান প্রণয়ন করা। বাংলাদেশও স্বাধীনতার পর বাংলাদেশের সরকার সংবিধান প্রণয়নের জন্য 1972 সালের 11ই জানুয়ারি অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন। 1972 সালের 23 মার্চ অস্থায়ী গণপরিষদ আদেশ জারি করেন। গণপরিষদের কাজ হচ্ছে দেশের জন্য একটি সংবিধান প্রণয়নের ব্যবস্থা করে দেওয়া। গণপরিষদ 1972 সালের 10 এপ্রিল তাদের প্রথম অধিবেশন আহ্বান করেন। ওই অধিবেশনে তারা সংবিধান প্রণয়নের জন্য একটি খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করেন। ওই কমিটির সদস্য সংখ্যা ছিল 34 জন। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য সংখ্যা কতজন? 34। এবং ওই সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন ডক্টর কামাল হোসেন। সংবিধান প্রণয়ন কমিটি তাদের প্রথম বৈঠক আহ্বান করেছিল 17 এপ্রিল 1972। তাহলে সংবিধান প্রণয়নের কাজ শেষ হয়ে গিয়েছিল 1972 সালের 4 নভেম্বর। কিন্তু সংবিধান কার্যকর করা হয়েছিল জাতীয় দিবস 16 ডিসেম্বরকে সম্মান প্রদর্শনের জন্য। বাংলাদেশের সংবিধান প্রণয়নের কাজ শেষ হয়েছিল 4 নভেম্বর, কিন্তু কার্যকর হয়েছিল 16 ডিসেম্বর 1972 সাল থেকে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছ, সংবিধান হচ্ছে কি রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধান ছাড়া কোনো রাষ্ট্র পরিচালিত হতে পারে না। সংবিধান হচ্ছে এমন কতগুলো নিয়ম নীতির সমষ্টি যার দ্বারা রাষ্ট্র পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। এখন আমি তোমাদেরকে বাংলাদেশের 1972 সালের সংবিধানের যে মূল বৈশিষ্ট্য ছিল সেগুলো আলোচনা করব। তবে কিন্তু 1972 সালের যে সংবিধানের মূল যে ধারাগুলো ছিল, সময়ের পরিবর্তনে বিভিন্ন সময়ে সেখান থেকে কিছু রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলো রদবদল হয়েছিল, কিন্তু পরিশেষে আবার সে 1972 সালের সংবিধানে সরকার ফিরে গিয়েছে। আমি আজকে ধারাবাহিকভাবে 1972 সালের মূল সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো ছিল সেগুলো আলোচনা করব। প্রথম, বাংলাদেশের সংবিধান হচ্ছে কি লিখিত। বাংলাদেশ সংবিধানের ধারা উপধারা বিধিবিধানসমূহ লিপিবদ্ধ। এই সংবিধানে 153টি অনুচ্ছেদ, 11টি ভাগ, 1টি প্রস্তাবনা এবং 4টি তফসিল রয়েছে। রাষ্ট্র পরিচালনার মূল নীতি। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূল নীতি রয়েছে। রাষ্ট্র পরিচালনার মূল নীতি হচ্ছে কি 4টি। সেগুলো হচ্ছে গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র,
ও ধর্ম নিরপেক্ষতা। গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। এরপর মৌলিক অধিকার। বাংলাদেশের সংবিধানে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য মৌলিক অধিকারের বিধিবিধান রাখা হয়েছে। মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত ওই সকল সুযোগ সুবিধা, যে সুযোগ সুবিধাগুলো ভোগ করতে না পারলে একজন নাগরিকের জীবন বিপন্ন হতে পারে। মৌলিক স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার, ভোট দানের অধিকার, কথা বলার অধিকার ইত্যাদি হচ্ছে কি মৌলিক অধিকার। এক কেন্দ্রিক শাসন। বাংলাদেশের সংবিধানে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা রাখা হয়েছে। বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রীয় নয়, বাংলাদেশ হচ্ছে একটি এক কেন্দ্রিক সরকার, অর্থাৎ রাষ্ট্রের সকল ক্ষমতা, সকল কর্তৃত্ব কেন্দ্র থেকে পরিচালিত হয়, নিয়ন্ত্রিত হয়। 5. সংবিধানের প্রাধান্য। বাংলাদেশের সংবিধানে সাংবিধানিক বিধিবিধানকে দেশের সর্বোচ্চ আইন হিসেবে ঘোষণা করা হয়। সংবিধানে উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার অধিকারী জনগণ এবং জনগণের পক্ষে এসব ক্ষমতার প্রয়োগ কেবল সংবিধানের অধীনেও কর্তৃত্বে কার্যকর হবে। যদি কোনো আইন ও সংবিধানের কোনো অংশের সাথে সামঞ্জস্যহীন হয়ে পড়ে, তাহলে আইনের অসামঞ্জস্যপূর্ণ অংশটুকু বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ সাংবিধানিক আইনের সাথে সাধারণ আইনের যদি কোনো সংঘর্ষ হয়, তাহলে যে অংশটুকু অসামঞ্জস্যপূর্ণ, সাধারণ আইনের যে অংশটুকু অসামঞ্জস্যপূর্ণ, সেগুলো বাতিল হবে। সংসদীয় পদ্ধতির সরকার। বাংলাদেশ সংবিধানে বাংলাদেশ সরকার সংসদীয় পদ্ধতির সরকার হিসেবে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ সরকার হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী অর্থাৎ শাসন বিভাগ তাদের কর্মকাণ্ডের জন্য আইন বিভাগের নিকট বা জাতীয় সংসদের নিকট দায়ী থাকে। সেজন্য সংসদীয় পদ্ধতির সরকারকে অনেকে দায়িত্বশীল সরকারও বলা হয়। প্রজাতন্ত্র। বাংলাদেশের সংবিধানে বাংলাদেশকে প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের জাতীয় নাম হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। প্রজাতন্ত্র কাকে বলে? এখন অনেকে প্রশ্ন করতে পারে, স্যার প্রজাতন্ত্র কি? যে দেশের রাষ্ট্রপ্রধান জনগণের প্রত্যক্ষ ভোটে বা অন্য কোনো উপায়ে নির্বাচিত হয়ে থাকেন। আবার বলতেছি, প্রজাতন্ত্র কাকে বলে? যে দেশের রাষ্ট্রপ্রধান জনগণের ভোটে বা অন্য কোনো উপায়ে নির্বাচিত হয়ে থাকেন, তাকে বলা হয় প্রজাতন্ত্র। তাহলে বাংলাদেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশে কখনো কখনো রাষ্ট্রপতি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন। এখন কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হয়ে থাকে। 8. এক কক্ষ বিশিষ্ট আইনসভা। বাংলাদেশের জাতীয় সংসদের আইনসভা এক কক্ষ বিশিষ্ট, এটা সংবিধানে লিপিবদ্ধ আছে। এখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের মতো এখানে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট নয়, এক কক্ষ বিশিষ্ট, এবং এই আইনসভার সদস্য সংখ্যা হচ্ছে 350 জন। 300 জন সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন, আর 50 জন শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত, তারা জাতীয় সংসদ কর্তৃক নির্বাচিত হন। 9. দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয়। আমরা শুরুতেই পড়েছি বাংলাদেশের সংবিধান লিখিত। যে সকল দেশের সংবিধান লিখিত সেগুলো দুষ্পরিবর্তনীয় হয়ে থাকে। দুষ্পরিবর্তনীয় সংবিধান কাকে বলে? যে দেশের সংবিধানের ধারা উপধারাসমূহ সংশোধন করতে বিশেষ ব্যবস্থার প্রয়োজন হয়, সেগুলো বলা হয় দুষ্পরিবর্তনীয় সংবিধান। তবে বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদ সদস্যদের 2/3 ভোটেই পরিবর্তন করা যায়। বিচার বিভাগের স্বাধীনতা।
বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতার উল্লেখ রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা বলতে সরকারের যে অপরাপর যে দুইটি বিভাগ রয়েছে, ওই দুই বিভাগের প্রভাব মুক্ত হয়ে, নিয়ন্ত্রণ মুক্ত হয়ে স্বাধীনভাবে বিচার কার্য সম্পাদন করার নাম হচ্ছে কি বিচার বিভাগের স্বাধীনতা। বিচারকগণ যদি স্বাধীনভাবে বিচার কার্য সম্পাদন করতে পারে, তাহলে জনগণ তাদের ন্যায্য অধিকার পেয়ে থাকে। ন্যায়পাল ব্যবস্থা। ন্যায়পাল পদের প্রতিষ্ঠা বাংলাদেশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। সরকারি কর্তৃপক্ষের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য ন্যায়পাল পদের প্রতিষ্ঠা করা হয়। তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারকের সমান মর্যাদা ও সুযোগ সুবিধা লাভ করেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল। সংসদের আইন দ্বারা এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের কথা বাংলাদেশ সংবিধানে উল্লেখ করা হয়। সরকারি কর্মকর্তা, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বিভিন্ন কার্যক্রম প্রশাসনিক ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। জনগণের সার্বভৌমত্ব। বাংলাদেশের সংবিধান জনগণের সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করেছে। সংবিধানে বলা হয়েছে, জনগণের সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস। জনগণ প্রত্যক্ষভাবে বা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে পরোক্ষভাবে রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করবে। সর্বজনীন ভোটাধিকার। সংবিধানে প্রাপ্তবয়স্ক নরনারীর ভোটাধিকার প্রদান করা হয়। এতে কোনো রকম বৈষম্য করা হয়নি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর বয়স্ক যে কোনো নাগরিক ভোটাধিকার লাভ করেন। বিচার বিভাগীয় পর্যালোচনা। বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা এই সংবিধানের একটি অনন্য বৈশিষ্ট্য। বাংলাদেশের উচ্চ আদালত, হাইকোর্ট এই ক্ষমতা প্রয়োগের অধিকারী। সংবিধান পরিপন্থী কোনো আইন বা বিল পাশ হলে এর যতটুকু অংশ সংবিধান বিরোধী, হাইকোর্ট ততটুকু অংশ বাতিল বলে ঘোষণা করতে পারেন। হাইকোর্টের এই বিশেষ ক্ষমতাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলা হয়। অর্থাৎ সংবিধানের সাথে সাংঘর্ষিক যে কোনো বিষয়, যে কোনো আইন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাতিল ঘোষণা করে দিতে পারেন। হাইকোর্ট বিভাগের এই ক্ষমতাকে বলা হয় বিচার বিভাগীয় ক্ষমতা। মালিকানা নীতি। বাংলাদেশের সংবিধানে 3 ধরনের মালিকানার কথা বলা হয়েছে: রাষ্ট্রীয়, সমবায় ও ব্যক্তিগত। সমবায় ও ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে রাষ্ট্র তেমন কোনো হস্তক্ষেপ করবে না। দলীয় শৃঙ্খলা। দলীয় শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সংবিধানে কড়াকড়ি আরোপ করা হয়েছে। সংবিধানের 70 নং অনুচ্ছেদে এই ব্যাপারে বলা হয়েছে, কোন সংসদ সদস্য নিজ দল ত্যাগ করলে বা সংসদে নিজ দলের বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য বলে বিবেচিত হবে। আশা করি আমার এই আলোচনা থেকে তোমরা সংবিধান কি এবং 1972 সালের মূল সংবিধানে কি কি লিপিবদ্ধ ছিল সেগুলো তোমরা বুঝতে পেরেছ। তোমাদের সকলের মঙ্গল কামনা করে, সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই পাঠ সমাপ্ত ঘোষণা করলাম। পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও ক্লাস নেওয়া হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।